প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটি আজকে আমরা আলোচনা করব। ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কবি এবং স্বনামধন্য লেখক মৃদুল দাশগুপ্তের এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি ধানক্ষেত থেকে নামক এক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। 2006 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সিঙ্গুর আন্দোলনের সময় যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, যে রাজনৈতিক দাঙ্গা কিংবা স্বৈরতান্ত্রিক শাসক শ্রেণীর যে চরিত্র দেশকে সাময়িক সময়ের জন্য বিপর্যস্ত করে তুলেছিল, কিংবা ভ্রান্ত কোনো নীতি, ভ্রান্ত কোনো ধারণা সাধারণ মানুষের নিশ্চিন্ত জীবনকে অনিশ্চিত করে তুলেছিল, যেখান থেকে তৈরি হয়েছিল সামাজিক বিপন্নতা, এমন অস্থির সময়ে, এমন অস্থির পটভূমিতে কবি মৃদুল দাশগুপ্ত ধানক্ষেত থেকে নামক কবিতা পুস্তিকা লেখেন এবং সেই কবিতা পুস্তিকারই অংশ বিশেষ আজকের আমাদের আলোচ্য কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা কথাটির অর্থ হচ্ছে কাঁদছে এমন। জননী বলতে মা, এখানে ধরিত্রী মা, এখানে দেশমাতা, অর্থাৎ এখানে দেশমাতা ক্রন্দনরতা, বিপন্ন সামাজিক অস্থিরতায় বিপন্ন মানুষের দুঃখে, সামাজিক অস্থিরতায় বিপন্ন মানুষের কষ্ট দেখে দেশমাতাও ক্রন্দনরতা। আর সেই ক্রন্দনরতা, সেই কান্নায় ভেঙে পড়া দেশমাতার পাশে কবি সবসময় থাকতে চান। কবি সেই ক্রন্দনরতা দেশমাতার চোখের জল দেখে নিজে স্থির থাকতে পারেন না। তিনি প্রতি মুহূর্তে তার লেখনীর মধ্য দিয়ে, তার আবেগের মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে প্রতিবাদে গর্জে উঠতে চান। এই কবিতাটি কবির স্বদেশ প্রেম ও সমাজ চেতনার এক বলিষ্ঠ প্রকাশ। এই রকম অশান্ত সময়ে কবির জবানিতে ফুটে উঠেছে দেশমাতার প্রতি তার প্রগাঢ় ভালোবাসা, মূল্যবোধ, এবং দেশমাতার এই কষ্ট দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। তার মনে জন্মেছে এক গভীর ক্রোধ। স্বদেশ যেখানে প্রতি মুহূর্তে নিপীড়িত, যখন তিনি চোখের সামনে দেখেন একের পর এক অন্যায় হচ্ছে তার প্রিয় মানুষজনের প্রতি, তিনি তার লেখনীর মধ্য দিয়ে, তিনি তার কবিতার মধ্য দিয়ে প্রতিবাদী মনোভাব প্রকাশ করেছেন। কবিতাটি শুরু করা যাক। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই ক্রন্দনরতা জননীর পাশে, এই কাঁদছে এমন দেশমাতার পাশে কবি মনে করেছেন এই মুহূর্তে যদি না থাকা যায়, তাহলে যে কোনো শিল্পী সত্তাই উপযুক্ত নয়। প্রত্যেকটা শিল্পের মুখ্য উদ্দেশ্য শিল্পের মধ্য দিয়ে, কারুকার্যের মধ্য দিয়ে সমগ্র দেশের হিত সাধন করা। যে কোনো শিল্প, যে কোনো শিল্পীর শিল্পী সত্তা, সব কিছুর মূলে থাকে দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি এক আনুগত্য।
আর যদি সেই শিল্প বা শিল্পীর দেশের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকে, কোনো আনুগত্য না থাকে, তাহলে সেই শিল্পী সত্তা কিন্তু, সেই শিল্প কিন্তু মোটেও কার্যকরী নয়। তাই কবির মনে হয়েছে এই মুহূর্তে যদি ক্রন্দনলতা জননীর পাশে না থাকা যায়, তবে কিসের সেই শিল্প, কিসের সেই শিল্পী সত্তা? কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। কবির মনে হয়েছে সিঙ্গুরের সেই অশান্তির বাতাবরণে যখন প্রতি মুহূর্তে সাধারণ মানুষের জীবন বিপন্ন, প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে ঘরে ঘরে শবদেহ, ভাইয়ে ভাইয়ে হানাহানি, পারিবারিক ক্রোধ, কলহ, সামাজিক বিপন্নতা, সাম্প্রদায়িক বিপন্নতা যখন ভয়াবহ আকার ধারণ করেছে সমাজের কিছু কিছু নিষ্ঠুর দিক পরিষ্কার ফুটে উঠে সাধারণ জীবনকে বিপন্ন করে তুলেছে, সেই সময়ে কবি মনে হয়েছে যদি তার নিজের মানুষদের, নিহত ভাই বলতে এখানে তার সেই এলাকার মানুষ, তার নিজের দেশের মানুষ, নিজেদের আপনজন, তাদের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। কবির মনে যদি ক্রোধই জন্ম না নেয়, কবি কেন, যে কোনো শিল্পীর মনে যদি ক্রোধই জন্ম না নেয়, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে এই ভালোবাসা অযথা, এই ভালোবাসার কোনো মূল্য নেই, এই সমাজেরও কোনো মূল্য নেই, এই শিল্পেরও কোনো মূল্য নেই। দেশমাতার চরম সংকটে যদি তার পাশে না থাকা যায়, নিজের আপনজনেদের বিপদ দেখে যদি হাত পা গুটিয়ে স্থির হয়ে বসা যায়, তাহলে কোথায় দেশমাতৃকার প্রতি ভালোবাসা, কোথায় সেই নিজের আপনজনদের প্রতি ভালোবাসা? সমাজে সেগুলোর কোনো কিছুরই মূল্যবোধ নেই। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, কবির পর মুহূর্তে মনে হয়েছে পরবর্তী স্তবকে কবি বলতে চেয়েছেন যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, তাকে জঙ্গলে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে উদার চিত্তে বিধির বিচারের অপেক্ষায় থাকতে পারেন না। অর্থাৎ এমন অশান্তির বাতাবরণে যখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যুবতী মেয়েরা, যুবতী কন্যারা সিঙ্গুরের সেই বাতাবরণে একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে, পরবর্তী সময়ে তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যাচ্ছে জঙ্গলে, মর্মান্তিক অবস্থায় তাদের পাওয়া যাচ্ছে জঙ্গলে। এমন বিপন্নতা দেখে, এমন চরম নৃশংসতা দেখে কবি মোটেও স্থির হয়ে থাকতে পারেন না, কবি মোটেও বিধির বিচার চেয়ে অপেক্ষমান থাকতে পারেন না। তাকে প্রতিবাদে গর্জে উঠতে হবেই, তা না হলে দেশমাতার প্রতি কোনো রকম আনুগত্য বা ভালোবাসা প্রদর্শিত হবে না। কবি তাই বলেছেন আমি তা পারি না। কবি কোনো মতেই তা স্থির হয়ে দেখতে পারেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগি। তাই কবি বলেছেন, কবি সেই মুহূর্তে যা কিছু পারেন, এমন চরম নৃশংসতা দেখে সেই মুহূর্তে যেটা পারেন সেটা তার কবিতার মধ্য দিয়ে, তার লেখনের মধ্য দিয়ে তিনি সমাজের কাছে জানিয়ে দিতে চান। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবির বিবেককে কবি জাগ্রত করতে চান এমন চরম নৃশংসতা দেখে। কবির লেখনী আজ বারুদ সম। বিস্ফোরণের আগে বারুদ যেমন টকবক করে ফোটে, বিস্ফোরণের আগের মুহূর্তে বারুদ যেমন মারণাত্মক রূপ ধারণ করে, ঠিক তেমনি কবির লেখনীও প্রতিবাদে গর্জে উঠতে, কবির লেখনীও প্রতিবাদে গর্জে উঠতে চায়। কবিতার লেখনের মধ্য দিয়ে প্রতিবাদে গর্জে উঠতে চান। কবিও চান একটা বিস্ফোরণ ঘটুক, সুদিন ফিরে আসুক,
একটা পরিবর্তন আসুক, যেই পরিবর্তনে সেই অশান্তির বাতাবরণ কেটে গিয়ে আবার উঠবে নতুন সূর্য, আবার মানুষ নতুন আশার আলো দেখতে পাবে। তাই কবি একটা বিস্ফোরণ চান। সেই বিস্ফোরণের বারুদ হিসেবে তিনি তার কবিতাকেই বেছে নিয়েছেন। তার প্রতিবাদের মাধ্যম হিসেবে তিনি সব থেকে শক্তিশালী উপাদান হিসেবে নিজের লেখনীকেই তিনি বেছে নিয়েছেন। তাই কবি কোনো মতেই স্থির থাকতে চান না, তিনি প্রতিবাদে গর্জে উঠতে চান তার লেখনের মধ্য দিয়ে। তো এই কবিতাটি তোমরা ভালো করে পড়বে, এর অভ্যন্তরীণ অর্থটি তোমরা নিজেরা লেখার চেষ্টা করতে পারো। পরবর্তী ক্লিপে এর প্রশ্ন উত্তর নিয়ে আমি আবারও হাজির হব। ধন্যবাদ।